পৃথিবীতে এত মন থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র ওই একটা মানুষের মনেই কেন জায়গা করে নিতে চাই বলতে পারেন? কেন চাই তাদের আমরা? শুধুই কি ভালোবাসতে? আর যদি ভালোবাসতেই চাই, তাহলে সেই ভালোবাসাটা কতক্ষণের, কত দিনের, কত বছরের বা কত জন্মের? কেন আমরা বলি তাকে যে শুধু তোমাকেই চাই? কি বিশেষ কারণ আছে এর পেছনে? সত্যি কথা বলতে আমিও হয়তো জানি না, তবে আমাদের গল্প হয়তো জানে। আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রর কলমে শুধু তোমাকেই চাই। গল্প পাঠে আমি শুভদীপ এবং গল্পের মুখ্য চরিত্রে প্রিয়াংশু এবং রিয়া। সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ অন অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে। প্রজন্মের পর প্রজন্ম পাল্টায়, জন্ম থেকে জন্মান্তর। তার সাথে পাল্টাতে থাকে পারপার্শ্বিক পরিবেশ, চিন্তাভাবনা, রাজনৈতিক প্রেক্ষাপট, মানুষের বিশ্বাস থেকে শুরু করে গোটা একটা সমাজ ব্যবস্থা। আচ্ছা, আপনারা জন্মান্তর, জাতিস্বর, পুনর্জন্ম এইসবে বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে এমন কিছু জিনিস, এমন কিছু বিশ্বাস আর এমন কিছু স্পর্শের টানে মানুষের জীবন বারংবার আবর্তিত হয় জন্ম আর মৃত্যুর মাঝে? তবে এই সব কিছুর মাঝেও একটা জিনিস ধ্রুবক হয়ে থেকে গেছে। থুড়ি একটা বললে বোধহয় ভুল হবে, তবে আমার কাছে দুটো জিনিসই একে অপরের পরিপূরক। আর এই দুটো জিনিস হলো প্রেম আর বিপ্লব। আমি মনে করি প্রেম আর বিপ্লব আদতে দুটো বিষয়ই এক। গভীর থেকে গভীরতর ভালোবাসা না থাকলে যেমন একজন প্রেমিক তার প্রেমিকার বাবার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলার মতো বৈপ্লবিক কর্মকাণ্ড করতে পারে না, ঠিক তেমনই মাতৃভূমি কিংবা স্বজাতির প্রতি আকণ্ঠ প্রেম না থাকলে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বিপ্লব, প্রতিবাদ জানানো যায় না। আর এই প্রেম আর প্রতিবাদের টানেই হয়তো মানুষ বারবার ফিরে আসে। কিছু না বলা কথা, কিছু ভুলে যাওয়া পিছু টান মানুষকে যেন বারবার এনে ফেলে দেয় এই জন্ম মৃত্যুর আবর্তনে, যেখানে গাঙ্গোর নদী কখনো কাবেরী, কখনো রাইন, কখনো কঙ্গো হয়ে ছুটে চলে। নদীদের শুধু নামই পাল্টায়, ওদের কাজগুলো সেই একই থেকে যায়। এদেরকে কেন্দ্র করেই হয়তো গড়ে ওঠে সভ্যতা, আবার এই নদীদেরকে সাক্ষী রেখে সেগুলো কালের অতলে তলিয়ে যায়। আমাদের আজকের গল্পটাও খানিকটা সেরকম, যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, প্রেম আছে, প্রতিবাদ আছে, আর আছে প্রিয় মানুষটাকে একলা ফেলে রেখে চলে যাওয়ার যন্ত্রণা। আর আছে আমাদের প্রাণের প্রিয় কলকাতা শহরটা, যেখানে প্রেম আর প্রতিবাদ দুটোর কোনোটারই কমতি নেই। দুটো জিনিসেরই একেবারে পীঠস্থান আমাদের এই শহর। এখানে প্রেমও আছে, বিপ্লবও আছে, আর এই সব কিছুর মাঝে রয়েছে একটা সরস্বতী পুজো। দিদুন, আমার ভালো লাগছে না। আমি পারবো না এই শাড়ি পরে হাঁটতে। শোনো না, বলছি ওই জিন্সের উপরে শাড়িটা পরলে কেমন হয়? এই একদম না। তুই জানিস, তোর মতো বয়সে যখন আমি কলেজে পড়তাম, পাট পাট করে শাড়ি পরতাম। এই যে এতক্ষণ যে অল্প বয়সী মেয়েটির গলা শুনলেন, ইনি হলেন জাসমিন ফার্নান্ডেজ, বউ ব্যারাকাস, মানে অধুনা বউবাজারের এক খ্রিস্টান পরিবারের মেয়ে জাসমিন। আর এর দিদুন হলো ইলিয়ানা ডিসুজা। জাসমিন সদ্য কলেজে পদার্পণ করা যুবতী, প্রেসিডেন্সি কলেজ থেকে ইংলিশ লিটারেচারে বিএ অনার্স। ওর বাবা মা ছোটবেলাতে এক বিমান দুর্ঘটনাতে মারা যায়। তারপর থেকে জাসমিন ওর দিদুনের কাছেই মানুষ। জাসমিনের যে ওর বাবা মার কথা সেরকম কিছু মনে আছে ঠিক তাও না। ওর খালি মনে আছে শেষ যখন ওর মা বাবাকে দেখেছিল তখন ওদের শরীরটা একটা কফিনে শোয়ানো ছিল। শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালো জাসমিন।
বছর 20 মেয়েটার গায়ের রং শ্যামলা বটে, কিন্তু চোখখানা নজর কাড়ে। গরমকালে প্রচণ্ড ঘামের পরে ঠান্ডা হাওয়ার নিচে দাঁড়ালে ঠিক যতটা শান্তি লাগে, মেয়েটার মুখ ঠিক ততটাই শান্তি দেয়। একটা সাদা কাতান শাড়ি পরে বেনিটা কোমর অবধি ঝুলিয়ে, চোখে মোটা করে কাজল পরে কোনো এক অচিনপুরের রূপকথার রাজকন্যা সেজেছে যেন ও। ফোনটা বেজে উঠল জাসমিনের। হ্যাঁ স্নেহা, আমি রেডি। তবে তুই চলে আয়, আমরাও বেরোচ্ছি। মনে আছে তো, শ্যামবাজার কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে যাব। চল রাখলাম। দিদুন, আমি আসছি, তুমি দরজাটা দিয়ে দাও। এত দেরি করলি কেন রে? কই, মেট্রোতে আসতে যতটুকু সময় লাগে ততটুকুই তো লেগেছে। আচ্ছা চল, আহিরিতলা যাব এখান থেকে, কেমন? আচ্ছা চল। বাকিরা কই? বাকিরা তো সবাই এগিয়ে গেছে, আমিই কেবল দাঁড়িয়েছিলাম তোর জন্য। এই জন্যেই তোকে আমি এতটা ভালোবাসি। থাক থাক, আর ঢং না করলেও চলবে। হঠাৎই পেছন থেকে ক্যামেরা দিয়ে ছবি তোলার একটা আওয়াজ। স্নেহা আর জাসমিন পেছনে ফিরে তাকালো। ওহ সরি, আপনাদের অনুমতি না নিয়েই আসলে ছবিটা তুলে ফেললাম। আসলে এই সাইড প্রোফাইল দিয়ে আপনাদের ছবিটা খুবই ভালো আসছিল। আপনার পরিচয়? ও হ্যাঁ, নমস্কার, আমি সৌরভ মুখার্জি। আমি স্ট্রিট ফটোগ্রাফার। এমন স্ট্রেঞ্জারদের ছবি তুলি, তারপরে সেগুলোকে আপলোড করি। হাই, আমি স্নেহা। হ্যালো স্নেহা। বুঝেছি, এখন তো এগুলো ট্রেন্ডিং। দাদা, ছবিগুলো একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই তো দেখুন। ক্যামেরাটা স্নেহার হাতে দিয়ে দিল সৌরভ। সৌরভের নজর সেই তখন থেকে পাশের শ্যামলা গড়নের মেয়েটার উপর। সৌরভ স্ট্রিট ফটোগ্রাফার বটে, তবে সে কখনোই কোনো স্ট্রেঞ্জারদের ছবি তোলেনি। প্রতি রাতে সৌরভ ঘুমানোর সময় একটা অদ্ভুত স্বপ্ন দেখে। যে স্বপ্নেও দেখে একটা মেয়ে ছলছল চোখ নিয়ে চলে গেল। মুখটা অস্পষ্ট, তবে মুখের গড়ন শ্যামলা, আর সেই শ্যামলা গড়নের মুখে অভিমানের স্পষ্ট ছাপ। আজ যখন স্নেহার সাথে জাসমিন কথা বলছিল, সেই একই চোখ দেখতে পেয়েছিল সৌরভ। সেই একই শ্যামলা গড়ন, ওই অস্পষ্ট মুখের আদলের সাথেও যেন অনেকটা মিল আছে। ছবিগুলো দেখে ক্যামেরাটা ফেরত দিয়ে স্নেহা এগিয়ে যাচ্ছিল। এই নিন দাদা, আপনার ক্যামেরাটা। যদি কিছু মনে না করেন তবে জানতে পারি আপনারা কোন দিকে যাচ্ছেন? আসলে আপনাদের দুজনের ফেস কাটিংটা খুবই সুন্দর, আই মিন খুবই ফটোজেনিক। তাহলে দুজনের আলাদা আলাদা করে কিছু ছবি তুলতাম, মানে অবভিয়াসলি আপনাদের আপত্তি না থাকলে তবেই। আপত্তি কিসের জন্য? এমনিতেই আমাদের তেমন ছবি তুলে দেয় না কেউ। আর তারপর আপনিই প্রথম বললেন যে আমাদের মুখ নাকি ফটোজেনিক। তবে কোথায় যাচ্ছেন আপনারা এখন? আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই কোথায় বাড়ি যাচ্ছি? না না দাদা, আমরা আহিরতলা যাচ্ছি, ওইখানে আমাদের আরও বন্ধুরা আছে, চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে সৌরভ, জাসমিন আর স্নেহা। জাসমিন চুপচাপ হেঁটে যাচ্ছে, স্নেহাই কথা বলে যাচ্ছে। দাদা, তুমি কি পড়ো? ও সরি, তুমি বললাম তোমাকে। আমি না আসলে বেশি আপনি আজ্ঞে করতে পারি না। না না ঠিক আছে, আমি হিস্ট্রিতে MA করছি যাদবপুরে, এটাই ফাইনাল ইয়ার। ও, আর তুমি? আমি জিওগ্রাফি ফ্রম প্রেসিডেন্সি। বাহ বাহ। আর তুমি? কথাটা বলে সৌরভ তাকালো জাসমিনের দিকে। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। তোমার এই বান্ধবীটি বেশ রুড তো। বাদ দাও তো ওর কথা, জানো ও তো আমাদের গ্রুপের ঠাকুমা, সবাইকে বকা দিয়ে বেড়ায় খালি। এটা করবি না, ওটা খাবি না, এখানে যাবি না, সারাক্ষণ এসব বলে যায় জানো। সৌরভ মুচকি হেসে বলল, ওই দেখো, কথা বলতে বলতে চলেও এলাম। জাসমিন এগিয়ে গেল। ওখানে ওদের আরও বন্ধুরা ছিল। জাসমিন ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। ভাই, ইনি হলেন সৌরভ মুখার্জি। এখন দেখিস না স্ট্রিট ফটোগ্রাফাররা কেমন ছবি তোলেন, উনিও ওরকম।
উনি আসলে আমাদের ছবি তুলবেন। আরে ভাই তাহলে তো ভালো টালোই হলো, আমরা ছবিটা তুলতে ভাই আমরা যাবো, ফটো ফটো তুলবো একবারে। আরো ভাই মজাটা যে হবে নাকি? চল ভাই গিয়ে একদম একদম ভাই একদম। জাসমিন বুঝতে পারছিল সৌরভ ছবি অন্যদের তুললেও বারবার যেন জাসমিনের দিকেই তাকাচ্ছে। সবার ছবি তোলা হলে সৌরভ এগিয়ে আসে জাসমিনের দিকে। সবার তো ছবি তোলা হয়ে গেল, তুমি ছবি তুলবে না? না না, আমার এসব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, একা ছবি তুলতে হবে না, তোমরা বন্ধুরা মিলে দাঁড়াও না, আমি একটা গ্রুপ পিক তুলে দিই। জাসমিন রাজি হয়ে যায়। ওরা সব বন্ধুরা একসাথে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো তুলে নিল। স্নেহা, তোমাদের যে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম, আমাকে তো এর জন্য কিছু দেওয়া উচিত, বলো? হ্যাঁ বলো, কি চাও? এক কাপ চা এনে দাও না ভাই, খুব মাথা ধরেছে। ও এই ব্যাপার, এ তো খুব সামান্য জিনিস। হুম, চা কোনো সামান্য জিনিস না। দুধটা ঘন করে ফুটিয়ে তাতে আদা দিয়ে চাটা বানানো, আর সেটা যদি হয় মাটির ভাঁড়ে, আর তার সাথে প্রজাপতি বিস্কুট। কথাটা শুনেই পেছনে ফিরে যায় সৌরভ। আচ্ছা স্নেহা, তবে আমার জন্য চাটা এনে দাও। স্নেহা চা আনতে গেল। সৌরভ গিয়ে বসলো জাসমিনের পাশে। বাই দ্য ওয়ে, এই প্রথম তোমাকে নিজে থেকে কথা বলতে শুনলাম, তুমি কি এতটাই চুপচাপ? অচেনা লোকেদের সাথে আমি বেশি কথা বলি না। আমি অচেনা? এতক্ষণ ধরেই তো তোমাদের সাথেই আছি। বাহ রে, এদিকে লোকে সারা জীবন একসাথে থেকেও কাউকে চিনতে পারে না, আর আপনাকে আমি নাকি এইটুকু সময়তেই চিনে ফেলবো? কিন্তু আমি যে চিনি তোমায় সেই কত কাল ধরে। কি কি সব বলছেন? আরে না না, কিছু না, মজা করছিলাম। আচ্ছা, তোমার নামটা কি? জেসমিন ফার্নান্ডেজ। ক্রিশ্চিয়ান? হ্যাঁ। না, সৌরভের বিশ্বাস আরও পোক্ত হলো। রোজ রাতে যেই মেয়েটা সৌরভকে স্বপ্নে দেখতে পায় সেও তো খ্রিস্টান। না মানে মুখে কোনো কথা বলে না মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে থেকে ছল ছল চোখ নিয়ে চলে যায়। আর সেই মেয়েটা যখন চলে যায় তখনই দেখা যায় ওর কাঁধের কাছে একটা উল্কি আঁকা, একটা কুরুশ চিহ্ন। কি অন্য ধর্ম শুনে চুপ হয়ে গেলে নাকি? এমা না, ধুর, আমি আপনার নামটা ভাবছিলাম। জাসমিন তো আরব্য রজনীর আলাদিনের প্রেয়সীর নাম। মানে আমি বলতে চাইছি আপনি খ্রিশ্চান, তবে আপনার নামটা ইসলামিক। হ্যাঁ, ওই আর কি, আপনি ঠিকই ধরেছেন। আসলে বাবা আমার গায়ের এমন চাপা রং দেখে আমার এই নামই দিয়েছিল। ওই আরব্য রজনীর জাসমিনও এমন শ্যামলাই তো ছিল। হ্যাঁ তা বটে, এটাই যদি কারণ হতো তাহলে তো কৃষ্ণকলিও নাম দেওয়া যেত। হ্যাঁ, যেত হয়তো। আমার দিদুনও একই কথা বলে। দিদুন তো আমায় মাঝে মাঝে আদর করে কৃষ্ণকলিই বলে। হ্যাঁ, কৃষ্ণকলিই বটে। অমন চোখ কৃষ্ণকলি ছাড়া কার হবে? আর বেনিখানিও অমন পিঠের উপর দুলছে তোমার। রবি ঠাকুর তো লিখেই গেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ও দাদা, ধরো তোমার চাটা। হ্যাঁ হ্যাঁ দাও। জাসমিন উঠে যাচ্ছিল। আরে যাচ্ছ কোথায়? না, কোথাও যাচ্ছি না। আচ্ছা, আপনাকে একটা কথা শোনাবো? বলো না। আমি দেখছিলাম আপনি তখন স্নেহা, সৈকত, রিয়া ওদের ছবি তুলছিলেন ঠিকই, কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল আপনি আমার দিকে নজর রাখছিলেন। কেন বলুন তো? তাই বুঝি? এরকম মনে হচ্ছিল? আচ্ছা, হবে হয়তো তাহলে। মজা করবেন না, আমি সিরিয়াসলি বলছি। আমিও মজা করছি না, আই এম বিং সিরিয়াস। বাই দ্য ওয়ে, তোমার নাম্বারটা দাও তো। কি নাম্বার? কেন? হ্যাঁ নাম্বার। কেন আমি আপনাকে নাম্বার দিতে যাবই বা কেন? তা না হলে আমি ছবিগুলো পাঠাবো কাকে? আরে
আপনি স্নেহার নাম্বারটা নিয়ে নিন না, তাহলেই তো হয়ে গেল। প্লিজ, যেটা বলছি একটু শোনো না। আসলে তোমার সাথে একটু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমার নাম্বার আমায় দিতে হবে না, তুমি আমার নাম্বারটা নাও, পরে বাড়ি গিয়ে মেসেজ করো। এই বলে নাম্বারটা দিয়েই সৌরভ বেরিয়ে গেল। জাসমিনকে কিছু বলার সুযোগই দিল না। কি অদ্ভুত লোক রে বাবা। সেদিন বাড়ি গিয়ে জাসমিন অনেকক্ষণ ভেবেছিল সৌরভের কথা। ও বুঝতেই পারছিল না অমন হুট করে ছেলেটা এলোই বা কোথা থেকে, আর মাঝে মাঝে অমন ভুলভাল বকছিলই বা কেন। ওদিকে সৌরভও বাড়ি গিয়ে বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। পেনড্রাইভ থেকে সব ছবিগুলো নিয়ে বের করলো ওদের গ্রুপের ছবিটা। সৌরভের কোনো ইচ্ছেই ছিল না এমন অচেনা মানুষদের ছবি তোলার। শুধুমাত্র জাসমিনের কতগুলো ছবি পাওয়ার জন্য এই কাজ ওকে করতে হয়েছে। ছোটবেলা থেকে আজ অবধি রোজ রাতে সেই একই স্বপ্ন। এই একটা মেয়েই আসে, মুখটা অস্পষ্ট, তবে মুখের আদলখানা ঠিক জাসমিনের মতো, আর চোখ দুখানি তো একদম যেন ছাঁচে ফেলে বানানো। গ্রুপের ছবিটা বের করে জাসমিনের ছবিটা জুম করে দেখতে থাকলো সৌরভ। না 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 না, এতটা ভুল আমার হবে না। যে চোখ আমি এতদিন ধরে রোজ স্বপ্নে দেখছি, তাকে চিনতে আমার এতটা ভুল হবে না। কিন্তু কিন্তু কেন ওর সাথে আমার কিসের সম্পর্ক? আমি কেন রোজ এই মেয়েটাকে দেখি? সৌরভ সেদিন সারাটা রাত অপেক্ষা করেছিল কখন ওর ফোনের স্ক্রিনটা জ্বলে উঠবে আর ও দেখবে নোটিফিকেশনে জাসমিনের নাম্বারটা ভেসে উঠেছে। সৌরভের যে কিছু জানার ছিল, যে চোখের স্বপ্ন এতদিন ধরে ও দেখছে, আজ তাকে সামনাসামনি দেখলো। কিন্তু ওই চোখের সাথে কিসের সম্পর্ক সৌরভের? কেনই বা রোজ এসব দেখতে পায়? এসব ভাবতে ভাবতে পাগল পাগল লাগছিল সৌরভের। উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আমার সাথেই কেন হয় এসব? আমি আমি আর নিতে পারছি না। মনে হচ্ছে সব ছেড়ে চলে যাই, কিন্তু কিন্তু চলে যাওয়ার আগে যে আমায় প্রশ্নের উত্তরগুলো জানতে হবে, সেগুলো পাবোই বা কোথায়? আর জাসমিন, ও তো কিছু মেসেজ করলো না। ওর সাথেও তো আমায় কথা বলে দেখতে হবে যে ও কি এমন স্বপ্ন দেখেছে। এসব কথা ভাবতে ভাবতেই কখন যে সৌরভ ঘুমিয়ে পড়ল কে জানে। এর মাঝে কেটে গেল 3টে দিন। জাসমিন যোগাযোগ করেনি সৌরভের সাথে। জাসমিন প্রায় ভুলেই গিয়েছিল বিষয়টা। ওদিকে সৌরভ চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছে। সেই দিনটা ছিল বৃহস্পতিবার সকালবেলা। সেই সময় কলেজে যাচ্ছে জাসমিন। দিদুন আসছি, দরজাটা ভিজিয়ে গেলাম, তুমি দিয়ে দিও। কথাটা বলে বাড়ি থেকে বেরিয়েই যেই গলির মুখটায় গেছে, একটা বাইক ওর সামনে এগিয়ে আসে। এই কি, আপনি আপনি এখানে কি করে এলেন? আপনি আমায় ফলো করছেন? আচ্ছা, আপনি আমার ঠিকানা জানেন কি করে? আস্তে আস্তে, একসঙ্গে এত প্রশ্ন করলে আমি উত্তরটা দেবো কিভাবে? দেখুন, আপনি কথা ঘোরাবেন না, যেটা বলছি সেটা বলুন। ও ঠিক আছে, তবে আমি আসল কথাতেই আসি। আমি তোমার বান্ধবী স্নেহার থেকে তোমার নাম্বারটা পেয়েছি। আর জাসমিন, আমি তোমাকে যোগাযোগ করতে বলেছিলাম কিছু দরকারে, অকারণে তোমাকে বিব্রত করতে আমি চাইনি। সেসব তো না হয় বুঝলাম, তা আসল কারণটা কি শুনি। কারণটা অনেক সময় সাপেক্ষ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কলেজ যাচ্ছ। তোমার কি কথাটা শোনার সময় হবে? নয়তো আমি অপেক্ষা করব। তুমি কলেজে যাও, ক্লাস করো, আমি অপেক্ষা করব। না, দিদুনকে আগে থেকে কিছু জানানো নেই। হুট করে যদি বলি কলেজের পর ফিরতে দেরি হবে, চিন্তা করবে। বয়স হচ্ছে, একা থাকে, আমি চিন্তা দেব না আর। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি প্রেসিডেন্সির সামনে কোথাও একটা অপেক্ষা করুন। আমার প্রথম 2টো ক্লাস অ্যাটেন্ড করতেই হবে, তারপরে না হয় আমি আজকে বেরিয়ে আসব। কোনো রকম সমস্যা বা অসুবিধা হবে না তো? না, আমি অমন নিজের অসুবিধা করে অন্যের সুবিধা করার মতো মেয়ে না। বললাম তো একবার, কোনো সমস্যা হবে না। তোমায় কিন্তু দেখলে মনেই হয় না যে তুমি এতটা রুড। থ্যাঙ্কস। ওয়েল, এটা কোনো কমপ্লিমেন্ট ছিল না। তাতে কি হয়েছে? আমি তো কমপ্লিমেন্ট হিসেবেই নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তোমাকে আমি কলেজে দিয়ে আসছি। বাইক তো আছেই। না, তার কোনো দরকার হবে না। আমি রোজ যেভাবে যাই সেভাবেই চলে যেতে পারবো।
আপনি একটা নাগাদ দাঁড়িয়ে থাকবেন, আসছি আমি। আচ্ছা, এসো। তখন ঘড়িতে 1:10 হবে। প্রেসিডেন্সির পেছনের গেটে দাঁড়িয়ে আছে সৌরভ। কিছুক্ষণ পরেই দেখলো বেরিয়ে আসছে জাসমিন। কোথায় যাবে? ওয়েল, সামনেই তো প্যারামাউন্ট, চলো ওখানে। ঠিক আছে। এখন তো বাইকে যাবে নাকি? এখন কোনো সমস্যা নেই তো? না। জাসমিন সৌরভের কাঁধে ভর দিয়ে বাইকে উঠতেই যেন সৌরভের সারা শরীর কেঁপে গেল। মনে হলো কোনো এক হিমশীতল শত সহস্রাব্দ পুরনো কোনো স্পর্শের ছোঁয়া পেল সৌরভ, যে ছোঁয়া অত্যন্ত নিবিড় আর পরিচিত। সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের ঝিলিক খেলে যাচ্ছে সৌরভের। পাগুলো অবশ হয়ে যাচ্ছে নিজের অজান্তেই। দু চোখ বেয়ে নেমে আসছে জল। কি বাইকে স্টার্ট দেবেন না নাকি? ও হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কিছু সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল ওদের গন্তব্যে। সৌরভ তার চেনা টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। দাদা, একটা কিশোর মালাই। আচ্ছা, আপনি কি নেবেন? ওই একই। আচ্ছা বেশ দাদা, তাহলে 2টো কেশর মালাই। এবার বলুন আপনি কি বলতেন। আচ্ছা, আমি প্রথমেই বলে রাখছি, আপনাকে আমি যে কথাগুলো বলবো, মানে যে কথাগুলো আমি বলবো সেগুলো আপনি সেগুলো বিশ্বাস নাও করতে পারেন। কেন? আপনি ভিনগ্রহীদের সম্পর্কে কথা বলবেন নাকি? দেখুন, বিষয়টা ঠিক মজার নয়। সত্যি বলতে কি, আমি নিজেই খুব ঘেঁটে আছি বিষয়টা নিয়ে। একরকম আপনার কাছে সাহায্যই চাইছি বলতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, আমি মজা করব না। আপনি বলুন, নিশ্চিন্তে বলুন, আমি মন দিয়ে শুনবো। আমি মন দিয়ে শুনবো, এই 4টে শব্দের একটা কথা, কিন্তু এর গভীরতা কতটা? হ্যাঁ, এই ব্যস্তবহুল শহরে কতজন আমাদের কথা শোনে বলুন তো? আর যদিও বা শোনে, কতজন মন দিয়ে শোনে বলুন তো? ব্যস্ত এই শহরে সবাই দৌড়াচ্ছে, কতজন দাঁড়িয়ে কারোর দিকে হাতটা বাড়িয়ে দিতে পারে? আর সেখানে জাসমিন একটা সম্পূর্ণ অচেনা অজানা মেয়ে হয়ে কিনা বলে, আপনি বলুন, আমি মন দিয়ে শুনবো। আচ্ছা, তুমি স্বপ্ন দেখো? স্বপ্ন? সে তো সবাই দেখে, কিন্তু কেন বলুন তো? না, মানে একটা স্পেসিফিক স্বপ্ন, মানে একটাই স্বপ্ন কি তুমি বারবার দেখো? আমি কিছু বুঝতেই পারছি না যে আপনি ঠিক কী বলতে চাইছেন। আসলে তখন আমার বয়স প্রায় ওই 17 মতন হবে। একদিন রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে, তার চোখ দুটো ছলছলে, আর আর সে আমার দিকেই তাকিয়ে রয়েছে। তার মুখে আমার প্রতি তীব্র অভিমান স্পষ্ট। তারপর তারপর সে ওই ছলছল চোখে তাকাতে তাকাতেই মিলিয়ে গেল। আচ্ছা, এই অবধি বুঝলাম। তারপরে? না, তারপরে আর নতুন তেমন কিছুই না, খালি এই এই একই স্বপ্ন রোজ দেখি, প্রায়ই দেখি। এখন আমার বয়স 24, মানে ধরো ওই 7টা বছর প্রায় পেরিয়ে গেল। এই একই স্বপ্ন আমি দেখতেই থাকি। এর মাঝে কি নতুন কিছুই দেখেননি? না, একেবারে যে নতুন কিছু দেখিনি তা ঠিক নয়। তাহলে আর কি দেখেছেন? একটা ক্রুশ চিহ্ন। ক্রুশ চিহ্ন? হ্যাঁ, মেয়েটার পিঠে একটা ক্রুশ চিহ্ন, উল্কি, মানে ট্যাটু আঁকা আছে। ও, তবে সব চাইতে অদ্ভুত বিষয়টা হলো মেয়েটার সাথে তোমার মুখের অবিকল মিল। কি? আমার আমার সাথে মুখের মিল রয়েছে? হ্যাঁ। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মানে না আমি আপনাকে আগে দেখেছি কখনো, না আপনি আমাকে দেখেছেন। বিশ্বাস করো, সেদিন সরস্বতী পুজোর দুপুরে আমি তোমাকে যখন দেখলাম, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস অবিশ্বাস তো ছাড়ো, তার থেকেও বড় কথা, আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু আমার যে এমন ক্রুশ চিহ্নের কোনো ট্যাটু নেই। কিন্তু দেখুন, আপনিও তো খ্রিশ্চান। কিন্তু মানে আমি না ঠিক বুঝতে পারছি না। বুঝতে তো কিছুই আমিও পারছিলাম না। সেদিন যখন তোমাকে দেখলাম, মাথাটা সত্যি খারাপ লাগছিল।
সত্যি বলতে আমি স্ট্রিট ফটোগ্রাফার নই, অমনভাবে অচেনা মানুষের ছবি কোনোদিনই তুলিনি। শুধুমাত্র তোমার ছবিটা তুলে বাড়িতে গিয়ে ভালো করে মিলিয়ে দেখবো বলেই সেদিন অমন বলেছিলাম। আচ্ছা, তুমি কি কোনোদিন এমন কিছু স্বপ্ন দেখোইনি? না, আমি কোনোদিনও এমন কিছু যে দেখিনি সে তো আপনাকে আগেই বললাম। দেখুন, সত্যি বলতে আপনার সমস্যাগুলো আমি বুঝতে পারছি, কিন্তু আপনিও যেগুলো সব সত্যি বলছেন আমি কিভাবে বুঝবো বলুন? আপনাকে তো আমি চিনিও না, মিথ্যে সত্যি এগুলো বাছাই করেই বা নেব কিভাবে? স্বাভাবিক। আমাকেও কেউ এসব বললে আমিও বিশ্বাস করতাম না। তবে আমার কাছে একটা ছবি আঁকা আছে, যখন বয়স ওই 19-20 মতন হবে তখন এঁকে রেখেছিলাম। স্বপ্নে যাকে রোজ দেখি তার ছবি। আপনি আমার বাড়ি যেতে পারেন, ওখানেই তারিখ সাল দেওয়া আছে। আর চিন্তা নেই, ওটা সত্যি পুরনো আঁকা ছবি। ছবিটা দেখলেই বোঝা যাবে। তবে তাই হবে, আমি যাব আপনার বাড়ি। তবে আজ আর হবে না, 3টে তো প্রায় বেজে গেছে, দিদুন চিন্তা করবে। আমাকে যেতে হবে, আজ আমি উঠছি। কাল আসবেন, বাড়ির সামনেই দাঁড়াবেন, আমি অপেক্ষা করব। কথাটা বলেই বেরিয়ে গেল জাসমিন। চলে যাওয়ার সময় পেছন ঘুরে দেখলো সৌরভ তাকিয়ে আছে ওর হেঁটে চলে আসার পথের দিকে। সৌরভের দিকে তাকিয়ে আবার বলল, আমি কিন্তু বিশ্বাস করেছি আপনাকে, বিশ্বাসটা ভাঙবেন না। বিশ্বাস শব্দটা ভীষণ ভারী। শব্দটা শুনতে যতটা সহজ সরল, এর গভীরতা তার চেয়ে অনেকটা বেশি। সবাই এর মূল্য দিতে জানে না, আবার কেউ কেউ মুখ বুজে নীরবে সারাটা জীবন ধরে কোনো এক কাল আগে কাউকে দেওয়া বিশ্বাসের ঋণ আজও চুকিয়ে যাচ্ছে। ঘরে ফিরে জাসমিন শুয়ে পড়ল, মনে মনে ভাবতে থাকলো, জাতিশ্বর, এসব কি সত্যি হয়? উনি কি তবে জাতিশ্বর? আর আমার সাথে অতীতে ওনার কোনো, যদি তাই হয় আমার কেন কিছু মনে পড়ে না? আমি কেন এমন কোনো স্বপ্ন দেখি না? এর আগেও অনেক বইতে সিনেমাতে এসব দেখেছে জাসমিন, কিন্তু এসবের যে বাস্তবে অস্তিত্ব আছে আর এ যে ওর জীবনেই ঘটে যাবে এমন কথা তো জাসমিন স্বপ্নেও ভাবেনি। হঠাৎই জাসমিনের দিদুন ঢুকে এলো ঘরে। কি হয়েছে রে? আজকে কলেজ থেকে এসে এমন ঘরে ঢুকে এলি, এখন দেখি ঘরের অন্ধকার করে শুয়ে আছিস। না গো দিদুন, তেমন কিছু না, একটা কথা ভাবছি। কি কথা শুনি? তা সে কথা কি দিদুনকে বলা যাবে না? তুমি ছাড়া আমার কে আছে বলো তো? তা হ্যাঁ রে মা, কি হয়েছে? ওকে এতটা অস্থির দেখাচ্ছে কেন বলতো? দিদুন, তুমি জন্মান্তরে বিশ্বাস করো? কি হে, জন্মান্তর? হ্যাঁ, অবশ্য আমি বলছি বা কাকে, কমরেডরা যে এসব কিছুই মানে না। না জাসমিন, তবে তুমি কমরেড শব্দের মানেই বোঝো না। কমরেড মানে সহযোদ্ধা। কমরেডরা যুক্তি তর্ক ছাড়া কোনো কিছুই বিশ্বাস করে না। ওদের একমাত্র বিশ্বাস মানবতা। তবে হয়তো কিছু থেকে যায় যুক্তি তর্কের ঊর্ধ্বে। তার মানে তুমি মানো? না, ঠিক এসব আমি মানি হয়তো না, তবে কেন জানি না মনে হয় এই এক জন্মে এই যে আমি এত অন্যায় করলাম, কিংবা আমার সাথে এত অন্যায় হলো, আমি মাঝ রাস্তায় কত কারুর হাত ছাড়লাম, আবার কত কেউ আমার হাত ছাড়ল। এইসব কি
কিছুই এই এক জীবনে মিটে জানো তো, কি হে? কিছু না, আমার মাথাটা খুব ধরেছে। তুমি যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যেও। আমি আজ রাতে আর কিছু খাবো না। এলিয়ানা বুঝতে পারলেন তার নাতনির কিছু তো একটা হয়েছে, কিন্তু বছর 60-এর এই বৃদ্ধা জানেন তার নাতনি মনের সাথে এই যুদ্ধটা ঠিক একাই লড়তে পারবে। মনের সাথে হওয়া লড়াইগুলো যে একাই লড়তে হয়, এই লড়াইয়ে তো কেউ সাথে থাকতে পারে না, এমনকি কমরেডরাও না। এই লড়াইয়ে কমরেডরাও সহযোদ্ধা হয়ে উঠতে পারে না। দিদুন নিচে চলে যাওয়ার পর বিছানা ছেড়ে উঠে বসল জাসমিন। ল্যাপটপটা নিয়ে উইকিপিডিয়া খুলে জন্মান্তর নিয়ে পড়া শুরু করলো। সেখানে জাসমিন পড়ে দেখল পুনর্জন্ম বা পুনর্জন্মের একাধিক তত্ত্ব রয়েছে। পুনর্জন্ম অনেক ধর্মের মধ্যে একটি মূল বিশ্বাস। এছাড়াও এটি বিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি উত্তপ্ত বিতর্কের বিষয়। অনেক মনোবিজ্ঞানী এই তত্ত্বের সাথে সহমত। 1926 সালে ভারতে শান্তি দেবী এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা, যা না হওয়া পর্যন্ত পুনর্জন্ম এবং পুনর্জন্মের তেমন কোনো ভিত্তি ভারতে অন্তত ছিল না। শান্তি দেবী, যিনি নিজেকে লুগদি দেবী বলে দাবি করেছিলেন, যিনি মথুরার একজন ধনী বস্ত্র ব্যবসায়ীর মৃত প্রথম স্ত্রী ছিলেন, যিনি মারা গিয়েছিলেন তার পুত্র সন্তানকে জন্ম দেওয়ার সময়। শান্তিদেবীর বয়স তখন 4 বছর, যখন তিনি পূর্ণ বাক্যে কথা বলা এবং কাপড়ের জিনিসপত্র সম্পর্কে কথা বলার মতো উদ্ভট আচরণ শুরু করেছিলেন। এমনকি এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এরকম একটি ঘটনা রয়েছে, যেখানে বোরুস এবং আন্দ্রেয়া লেনিনজারের 2 বছর বয়সী ছেলে জেমস লেনিনজার দাবি করতে শুরু করেছিলেন যে তিনি একটি বিমান দুর্ঘটনাতে মারা গেছিলেন, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা তার বিমানটি গুলি করে ভূপতিত করেছিল। তিনি তার আগের জীবনের ক্ষুদ্রতম বিবরণ বলতে পারতেন। এ তো না হয় গেল কিছু ঘটনা, তবে যে সমস্ত মনোবিজ্ঞানীরা এই বিষয়ে পড়াশুনো করেছেন তারা বলেছেন কোয়ান্টামের কণা সম্ভবত এই ধরনের স্মৃতি মনে রাখার জন্য দায়ী। কারণ কোয়ান্টামের কণা যখন নিজেদের মন এবং শরীরকে একত্রে সংযুক্ত করে তখন এই ধরনের ঘটনা তৈরি করে। সংক্ষেপে, পুনর্জন্ম এবং পুনর্জন্মের শুধুমাত্র একটি ধারণা নয়, এটি সত্য হতে পারে, তবে এটিকে সত্য বলে প্রমাণ করার জন্য কোনো দৃঢ় প্রমাণ নেই। যাই হোক, এর অর্থ এই নয় যে তারা সম্পূর্ণ ভুল, কারণ সেগুলোকেও অস্বীকার করা যায় না। ল্যাপটপে এসব পড়তে পড়তে জাসমিন বাইরের দিকে তাকিয়ে দেখল ভোর হয়ে এসেছে। ল্যাপটপটাকে সরিয়ে রেখে বাইরের বারান্দাতে গিয়ে দাঁড়ালো জাসমিন। ফেব্রুয়ারির ভোরের হালকা হিমেল হাওয়ায় নিজের শরীরটা মেলে ধরল জাসমিন। ক্লান্তি ঢাকা 2 চোখ নিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, কি জানি যদি এসব সত্যি হয়। ছেলেটা কতদিন ধরে ঘুমায়নি ঠিক করে। আমি একদিন এসব ভেবেই 2 চোখ বন্ধ করতে পারছি না। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে ও যা বলছে সব সত্যি? যাকে চিনি না, জানি না, তার এরকম কিছু মুখের কথা হুট করে কেন বিশ্বাস করে নিলাম? তাহলে কি সত্যি কোনো এক জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল? এমন কোনো সম্পর্ক যেখানে গোটা একটা জীবনও কম পড়ে যায়? ভোর গড়িয়ে সকাল হলো। জাসমিন আজ আর কলেজ যাবে না, তবে দিদুনকে এসব কিছুই জানায়নি সে। দিদুন জানে রোজকার মতো সে আজও কলেজেই যাবে। আসছি দিদুন, দরজাটা দিয়ে দিও। দরজা থেকে 2 পা এগোতেই দেখলো সৌরভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। জাসমিন গিয়ে উঠল ওর বাইকে। কি ব্যাপার, কাল সারা রাত ঘুম হয়নি বুঝি? সারা রাত জেগে কি জন্মান্তর, জাতিস্বর এসব নিয়ে গবেষণা করছিলে? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ভালো তো, বলো তবে। আচ্ছা, এসব জেনে আপনি রাতে ঘুমোতে পারেন? ঘুম আসে আপনার 2 চোখে? ঘুম সে তো কবে থেকেই আর এ চোখে নামে না। মানে? কি জানো তো জাসমিন, আমাদের সবারই একটা রাজ্য থাকে। সেই রাজ্যে আমরা রাজপুত্র হয়ে জন্মাই, কিন্তু সিনেমায় যেমন দেখায় তেমন বড় করে ঢাক ঢোল বাজিয়ে 1000-10 লোক খাইয়ে সেইভাবে কিন্তু আমাদের রাজ্যাভিষেকটা হয় না। সময় রান করা নিয়মে না, পর্যায়ে পর্যায়ে চুপি চুপি কখন যেন
আমরাই যুবরাজ হয়ে উঠি। অজান্তেই অনেক দায়িত্ব চলে আসে কাঁধে। হঠাৎ করেই রাজ্যটাকে কেমন বদলে যেতে দেখি আশেপাশে। কখন যেন নিজেই আরো বদলে যাই। সেই চুপি চুপি বদলে হারিয়ে যায় আমাদের অনেক পাওয়া না পাওয়ার তালিকা। আমরা খুঁজে বেড়াই সেই আদর, সেই কোল, সেই নরম ঘাম মোছা শাড়ির আঁচলটাকে, কিন্তু আগের মতো আর থাকে না সবটা। সেই পরিস্থিতির সাথে জুঝতে জুঝতে হঠাৎই আমরা বুঝতে পারি একসময় যাদের আদর পেয়ে আমরা শান্তি পেতাম, আজ সেই শান্তি তাদেরকে আদর করার মধ্যেই লুকিয়ে আছে। সময়ের বিবর্তনে জায়গা বদল হয়েছে আমাদের। আর জানো তো, যেদিন থেকে এটা বোঝা যায় না, সেদিন থেকে আর কারো চোখেই ঘুম নামে না। রোজ রাতে নিয়ম মাফিক শরীরটাকে বিশ্রাম দেওয়ার একটা পন্থা হয়ে যায় ওটা। কিংবা মনের যত পাওয়া না পাওয়ার হিসাব আছে, যেগুলো বুক ফেটে গিয়েও মুখ ফুটে বলতে পারিনি কখনো, সেগুলো ভুলতে যাওয়ার অছিলা হয়ে যায় তখন এই ঘুমটা। তা বটে, সময় এমন একটা জিনিস যা চেয়েও ধরে রাখা যায় না। ছাড়ো এসব, এই দেখো চলেই এসেছি। এদিক দিয়ে আসো, উপরে চলে আসো। কাকিমা কোথায়? মা ওদিকে কয়েকটা বাচ্চাকে পড়াচ্ছে। আসলে বাবার এই রোগটা ধরা পড়ার সাথে সাথেই চাকরিটা গেছে। ওই এখন আমার কয়েকটা ফটোশ্যুট, টিউশন, মায়েরও এই কয়েকটা টিউশন দিয়ে যেভাবে চলে আর কি। তুমি এসব ভেবো না, উপরে এসো। জেসমিন উপরে উঠে এলো, গিয়ে বসলো সৌরভের ঘরে। সৌরভ আলমারি থেকে টেনে বের করলো একটা ছবি। ছবিটা হাতে আঁকা। ছবিটা তুলে ধরলো জাসমিনের সামনে। ছবিটা দেখে ছিটকে গেল জাসমিন। এ যে সত্যিই জাসমিন, একই রকম চোখ, মুখের আদলটাও এক। এটা তো তুমি, তাই তো? আমি জানি। জানো, তোমার জন্য সপ্তপর্ণী বা ষোড়শিনী কারুর সাথে সম্পর্কগুলো টিকলো না। জানি না কেন, যতবারই ওদের কাছাকাছি গেছি তোমার মুখটা ভেসে এসেছে। সপ্তপর্ণী আমার প্রথম প্রেম, সেই স্কুল লাইফের, কিন্তু টিকলো না। তারপর কলেজে ষোড়শিনীর সাথে আলাপ। ও যখন তোমার ব্যাপারটা জানতে পারলো, আর থাকলো না আমার সাথে। বাবা এসব কিছুই জানে না। মা ভাবে ছেলের বুঝি কোনো মানসিক সমস্যা আছে। বিশ্বাস করো, আমিও মেনে নিয়েছিলাম। ভাবতাম বই পড়ে পড়ে আমার মাথাটা বুঝি গেছে। কিন্তু সরস্বতী পুজোর দিন তোমায় দেখে মনে হলো, না, এটা শুধুমাত্র আমার কল্পনা হতে পারে না। সত্যি হয়তো আমাদের জানা অজানার বাইরে অনেক কিছুই আছে। আমি না কিছুই বুঝতে পারছি না। এসব সত্যি? অবিশ্বাস করতে মন চাইছে না, কিন্তু এসব যদি সত্যি হয় তবে আমার কেন কিছু মনে পড়ছে না? হয়তো আমারই কোনো কাজ বাকি আছে। আমি হয়তো কোনো কথা দিয়ে সে কথা রাখিনি। তোমার হয়তো কোনো কাজ বাকি নেই, আমারই রয়ে গেছে। তাই তোমার আর মনে নেই, কারণ তোমার হয়তো মনে রাখার কোনো দরকার নেই। জানি না কেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে মন চাইছে। আমার তোমার থেকে একটা সাহায্য চাই জাসমিন। বলুন। আমি শুধু তোমাকে ছলছলে অভিমানী চোখ মুখ ফিরিয়ে চলে যেতে দেখেছি। আমি জানি না তুমি কেন অভিমানী, কিসের জন্য তোমার চোখে জল। আমাকে আমাকে সেই কারণগুলো খুঁজতে সাহায্য করবে জাসমিন? করব। অতীতের কোন অজানা গল্পে জড়িয়ে গেলাম সেটা তো জানতেই হবে। এরপর দিন কেটে গেল অনেকগুলো সপ্তাহ। মাস ঘুরে গোটা একটা বছর শেষ। আবার নতুন বছর এসেছে। শীতের পাতা ঝরা রুক্ষ মরশুমের পর এবার পালা একটা কোকিল ডাকা বসন্তের আশার।
সৌরভ আর জেসমিন একই সাথে আছে এখন। এ জন্মের ওদের সমস্ত সুখ দুঃখের হিসেব ওরা সাথে করছে এখন। তবুও গত জন্মের সেই ছলছলে চোখের কারণ আজও জানা হয়ে ওঠেনি। এই প্রায় 1 বছরে ওরা কত মিছিলে হাঁটলো একসাথে, কত রাত জেগে আকাশের তারা গোনার বৃথা চেষ্টা করলো। দিনের শেষে ক্লান্তিতে মাথা রাখলো একে অপরের কাঁধে। জেসমিন নিজের অতীতের দুঃখ হারিয়ে ফেলা সব কিছু ভুলে নিজেকে বিলীন করে দিয়েছে সৌরভের মধ্যে। তবে সৌরভ যেন আজও কাউকে খুঁজে চলেছে ওই শ্রাবণের আকাশে বৃষ্টির ঝুম কোলাহলে, কিংবা শরতের নির্মল নীল প্রসন্ন খোলা হাওয়ায়, অথবা শীতের হিম কুয়াশায়, আর এখন বসন্তের বেড়ে ওঠা ফুলেদের নির্মল গন্ধে। সৌরভ ভালোবেসে ফেলেছে জেসমিনকে। বর্তমানের চেয়ে সত্যি যেমন আর কিচ্ছুটি নেই, ঠিক তেমনই সৌরভ এত বছর ধরে যাকে খুঁজে চলেছে তার কোনো অস্তিত্বই যেন জেসমিনের মধ্যে নেই। এটাও ঠিক তেমনই একটা সত্যি। সৌরভের তাই আবার ভয় করা শুরু করেছে। সপ্তপর্ণী কিংবা সৌরসিনীর সাথে সৌরভের সম্পর্কের যে পরিণতি হয়েছিল, ঠিক সেই একই রকম পরিণতি ওর আর জেসমিনের সম্পর্কতেও হবে না তো? কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। জেসমিনই তো ওর কত কাল ধরে দেখার স্বপ্নের সেই মেয়েটা। কিন্তু জেসমিন যদি ওই মেয়েটা নাই হয়ে থাকবে, তবে সৌরভ জেসমিনকে দেখলে এমন বাচ্চার মতো করতে পারে কি করে? ছোটবেলায় গা গরম হলে সৌরভের মা ওর মাথায় হাত বুলিয়ে দিত। ডাক্তারের প্রেসক্রিপশনে যদিও মায়ের হাত বোলানো নামক ওষুধটা লেখা থাকতো না, তবুও কেন জানি না সৌরভের শুধু ওই ওষুধটাই সবচেয়ে বেশি ভালো কাজে দিত। এখন ওর মায়ের বয়স হয়েছে, কাজের চাপে হাত কেঁপে যায়। এখন সৌরভের কপালে হাত বোলানোর থেকে বেশি জরুরি মায়ের কাপা হাতটা শক্ত করে ধরা। তবে এটা তো মানুষের মন। প্রচণ্ড উত্তাপে কারোর স্পর্শ পেয়ে এই মন ঠিক বরফের মতো গলে যেতে চায় কারোর সামনে। আর মায়ের পর যার স্পর্শে সেই উত্তাপ পাওয়া যায়, সেটা জেসমিন। আমি ভাবছিলাম তোমাকে একবার দিদুনির সাথে পরিচয় করাবো। হ্যাঁ, আমারও ইচ্ছে আছে। সৌরভের সেই রাতে ঘুম আসছে না। পাশের ঘর থেকে সামনে ভেসে আসছে বাবার কাশির আওয়াজ। সৌরভের মাও জেগে বসে আছে ওর বাবার সাথে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে সৌরভ। ঘড়ির কাঁটায় তখন প্রায় 2টোর ঘর ছুঁয়ে ফেলেছে, তাও ঘুম আসছে না। শেষে না পেরে ফোন করলো জেসমিনকে। এত রাতে এখনো ঘুমোওনি নাকি? কিছু হয়েছে নাকি? না, এমনি ঘুম আসছে না। কালকে তো সকালবেলাতে আমাদের বাড়ি আসবে। এখনো না ঘুমোলে কাল যে আর সকালে ঘুমই ভাঙবে না। না না, তা হবে না, আমি ঠিক সময় পৌঁছে যাব। দেখবো। না না, দেখো, ঠিক সময় মতোই যাব। তবে আজ কেন জানি না ভালো লাগছে না, জানো? একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখছো বাইরে? হ্যাঁ। এই হাওয়াটা না আমার একদম ভালো লাগে না। বড্ড বড্ড মন খারাপ লাগে এই হাওয়াটাতে আমার। যেন অনেক দিনের পুরনো কিছু ক্ষত যেগুলোতে প্রলেপ পড়ে গেছিল, সেগুলোকে আবার তাজা করে দেয়। ভালোই তো। তাহলে এই হাওয়াতে গা ভাসিয়ে দেখো না, যদি কিছু মনে পড়ে। ধুর, তোমার খালি মজা। আচ্ছা চলো, তুমি ঘুমোও, আমি দেখি কখন ঘুম আসে আমার। জেসমিনের কথাটা সৌরভ তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিলেও ওর মনে যেন চলছে আজকের রাতটা যেন সত্যিই অন্যরকম। এই রাতে সত্যিই অন্যরকম কিছু একটা আছে। এই রাতের হাওয়াটা যেন কোনো এক দূর দ্বীপ থেকে ভেসে আসা কোনো এক ভিন দেশের নাবিকের বাঁশির সুর, যে সুর শুনলে মানুষ ডুকরে কেঁদে ওঠে। সৌরভ বারান্দাতে গিয়ে একটা চাদর পেতে ঘুমিয়ে পড়ল। সেই হাওয়া গায়ে মেখে নিয়ে কখন যে সৌরভের চোখের পাতা দুটো বুজে এলো, সৌরভ নিজেই জানে না। আজ আবার দেরি? তুমি জানো শতদ্রু আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি। তুমি সব সময় দেরি করো কেন বলো তো? আরে
আর্টের কাজ ছিল জানো তো। তুমি চিরটা কাল এই পার্টি পার্টি করেই গেলে। কি আছে বলো তো ওই লাল কাপড়টাতে? ওই কাপড়টা বুঝি তোমার কাছে আমার থেকেও ঢের আপন? এই এক ফালি লাল কাপড় আমার কাছে মায়ের সমান, বুঝলে নয়ন? উফ, আবার নয়ন? তুমি আমার আসল নামে আমায় ডাকো না কেন বলো তো? তোমার ওই হরিণের মতো শান্ত করুণ টানা টানা অথচ এমন ধীর চোখ আমি যে আর দেখিনি। তাছাড়া তোমার অমন ভারিক্কি নাম নিয়ে বারবার আমি তোমায় ডাকতেও পারবো না। তুমি জানো আমার ঠাকুর তো আমার ঠাকুরমাকে গৌরী বলে ডাকতো। আমিও না হয় তোমায় অমন একখানি নাম দিলাম। কিন্তু ওরা যে একে অপরকে বিয়ে করেছিল, আমাদের যে বিয়েই হয়নি। আদেও কোনোদিন হবে কি না। উফ, তুমি আবার শুরু করলে। জানো তো কি অবস্থা। কি অবস্থা বলো? তোমার কাছে পার্টি এত আগে বলো? তোমার মা বাবা আছে, একটা বোন আছে। আমার কথা নয়, ছেড়েই দাও। আমাকে তুমি 2 বছর চেনো, কিন্তু 27টা বছর যাদের সাথে কাটালে তুমি, তাদের কি হবে? নয়ন, এই পার্টিটা কোনো বড় লোকের পায়ের জুতো চেটে তৈরি হয়নি। ক্ষমতার দালালি এদের রক্তে নেই। হ্যাঁ মানছি, উচ্চবিত্তদের পা চেটে ক্ষমতার আধিপত্য বিস্তার করা অনেক সহজ, অনেক লোভনীয়। কিন্তু এর চেয়েও লোভনীয় কি জানো? ওই শ্রমিক দিনমজুর যারা আছে, যাদের চাহিদা বলতে দুবেলা পেট পুড়ে ভাত আর মাথার উপর ছাদ, তাদেরকে সামলে রাখা। সামলে রাখতে না পারলেও সামলে রাখার চেষ্টাটুকু করা। পৃথিবীর সব রং মুছে যাওয়ার পর ওই লাল টুকটুকে পতাকাটাকে বুকে জড়িয়ে চিরকালের মতো ঘুমিয়ে যেতে চাওয়ার লোভ যে বড় সাংঘাতিক নয়ন। নয়ন শতদ্রুর বুকে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে বলল, এই জন্যে হয়তো তোমাকে ভালোবাসতে গিয়ে আমি সমাজ, পরিবার, কোনো কিছুর কথা একটিবারও ভাবিনি। জানি না আমাদের সম্পর্কটা শেষ ঠিক কীভাবে হবে, তবে এইটুকু জানি আমাকে তোমার চেয়ে বেশি কেউ আর ভালোবাসেনি। সব সম্পর্কের শেষ পরিণতি কি বিয়ে হতেই হবে নয়ন? শেষ অবধি দুজন দুজনকে ভালোবেসে যাওয়া, এটা কি হতে পারে না? ধরো কালচক্রে দুজন রইলাম পৃথিবীর 2 প্রান্তে, তাতে কি আমাদের ভালোবাসা কমে যাবে? আর এখন তো সব লাল পতাকার লোকেদের নকশাল বলে দাগিয়ে বাড়ি থেকে তুলে এনে মেরে দিচ্ছে। যদি সেটাই হয় আমার সাথে, আমি যদি মরে যাই তাও কি তুমি আমায় ভালোবাসা ছেড়ে দেবে? পৃথিবীতে যতদিন আমি সশরীরে বেঁচে থাকবো, আমরা কি ততদিনই দুজন দুজনকে ভালোবাসবো? এতই ঠুনকো আমাদের ভালোবাসা? আমি তো মনে করি ভালোবাসা হবে এমন যা জন্ম জন্মান্তরের আবর্তনকেও ছাপিয়ে যাবে। সময় হার মানবে তার কাছে, সময় এসে মাথা নত করবে সেই ভালোবাসার সামনে। জানি না শতদ্রু, সমাজ আমাদের এক ঘরে করে রেখেছে, তাও আমি কোনো কিছুকে ভয় পাই না, কোনো কিছুর কথা ভাবি না আর। কিন্তু জানি না এরপর কি হবে ভাবলেই ভয় লাগে। আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমায় রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। দুজনের চোখ জলজল করতে থাকলো, যেন দূর আকাশের 2টো তারা জলজল করছে। ওদের চোখের জলে সূর্যের আলো পড়ে এমন জলজল করতে থাকছে যেন ওদের চোখে এসে ঘর করেছে জোনাকি। নয়ন তাকিয়ে আছে শতদ্রুর দিকে। সূর্য ডুবে গেছে, চাঁদ দেখা যাচ্ছে, আর ওদের চোখে দেখা যাচ্ছে সমর্পণ। এত নিবিড় সমর্পণের পরেও বুঝি সমাজের স্বীকৃতি লাগে? চাঁদ নারকেল গাছের পাতার পেছন দিয়ে যেন ওদের উকি মেরে দেখছে। আকাশ জুড়ে নক্ষত্রদের খেলা। জ্যোৎস্না রাতে বেবিলিনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। 1000 বছর শুধু খেলা করে, 1000 বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো। চারিদিকে পিরামিড, কাফনের ঘ্রাণ, বালির উপরে জ্যোৎস্না, খেজুরের ছায়ারা ইতস্তত বিচূর্ণ থামের মতো। এসিরিও দাঁড়ায় রয়েছে মৃত ম্লান, শরীরে মমির ঘ্রাণ আমাদের। ঘুচে গেছে জীবনের সব লেনদেন, মনে আছে?
শুধালো সে, শুধালাম আমি, শুধু বনলতা সে। দেখো তো, কথা বলতে বলতে কখন যে এমন ঝুপ করে সন্ধ্যা নেমে এলো খেয়ালই করিনি। আর আমিও যে কেমন মেয়ে, তুমি আসা মাত্রই এমন চিৎকার চেঁচামেচি শুরু করলাম। ইস, একবারও জানতে চাইলাম না সারাটা দিন কিছু পেটে পড়েছে কিনা। ভারী খিদে পেয়েছে বলো। দাঁড়াও, আমি খাবার নিয়ে এসেছি। তুমি রেঁধেছ বুঝি? তা আর কে রান্না করে দেবে শুনি? আহা, কতদিন বাড়ির রান্না খাই না। মায়ের হাতের রান্না না পেলে পেট ভরলেও মনটা ভরে না, বুঝলে নয়ন? এমন গা ঢাকা দিয়ে আর কতদিন? যতদিন না লাল টুকটুকে একটা ভোর দেখছে এই বাংলা। তোমাদের বউ ব্যারাক্সের সব বাড়িতে প্রায় এমনই গল্প, বলো? হ্যাঁ, কয়েকজন হয়তো থেকে গেছে, তবে সেও খুব হাতে গোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্যারাক তৈরি হয়েছিল। ব্যারাক মানে আসলে সেনা ছাউনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব ব্রিটিশ কিংবা অন্যান্য দেশের সেনাবাহিনী এসেছিল তাদের থাকার জন্য এই ঘাঁটি বানানো হয়েছিল। আর যুদ্ধের মাঝে তাদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করে নেওয়া হলো কয়েকটা মেয়ের। আমার মাও সেই কয়েকটা মেয়েদের মধ্যেই। এদের মধ্যে বেশিরভাগ সেনাদেরই বিয়ে আগেই হয়ে গেছিল, তাই যুদ্ধ শেষে যখন ফেরার পালা এলো বেশিরভাগ একাই ফিরে গেল। কয়েকজন যদিও রয়ে গেল, কিন্তু আমার মায়ের কপালে তেমন কিছুই যে লেখা নেই। মাকে ফেলে সেই সিপাহী চলে গেল। তখন আমি মায়ের পেটে। যে মা আমায় এত কষ্ট করে এত দিন ধরে মানুষ করলো, সেই মায়ের পরিচয় আমি পরিচিত হতে পারলাম না। আমার পরিচয় হলো সেই এক বিদেশি সেনার পরিচয়, যে আমার অস্তিত্ব কখনো স্বীকারই করেনি, যে চলে গেছিল আমার অসহায় মাকে ছেড়ে রেখে। আমি তো আছি তোমার জন্য। এই এক আকাশ ভালোবাসা শুধু তোমার। জানো, তোমাদের কলেজের গেটের বাইরে যেদিন তোমায় দেখলাম শাড়ি পরে দাঁড়িয়ে আছো আর অমন অমন মুষ্টিবদ্ধ হাতে গলা উঁচিয়ে চেয়ে নিচ্ছ নিজের অধিকার, নিজের প্রাপ্য, সেদিনই তোমায় দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি তো শুধু সামনে গিয়ে লড়ছি। আমার এই লড়াইয়ের চালিকা শক্তি যে তুমি আছো বলেই তো আজ। কথাটা শেষ করতে পারে না শতদ্রু, তার আগেই ওর গলাটা ধরে এসেছে। আচ্ছা, আজ আসি বুঝলে। গণেশ আর সতীশ দাদাকে আমায় যে করেই হোক ওই কাগজগুলো আজ রাতের মধ্যেই পৌঁছে দিতে হবে। আর আমাদের দেখা করা? আমি ভোর হওয়ার আগেই চিতপুর স্টেশনে চলে আসব। তুমি অপেক্ষা করো আমার। ওই কাগজগুলো দিয়ে এসে আজ আমার ছুটি। তারপরে তুমি আর আমি, আর মাঝে কেউ নেই। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার তবে আসি আমি। সাবধানে যাও। ঠিক ভোর 4টের সময় চিতপুর এসে দাঁড়ায় নয়ন। ওকে যে বলে রেখেছে শতদ্রু বরাবরই দেরি করে আসতো। এটা ওর স্বভাব সিদ্ধ। ফাঁকা স্টেশন, সরস্বতী পুজোর দিন। স্টেশন পুরো ফাঁকা, বাতাসে হিমেল গন্ধ। হঠাৎ নয়ন দেখল শতদ্রু দৌড়ে আসছে। কি হলো? আরে তুমি এমন দৌড়াচ্ছ কেন? তুমি পালাও নয়ন, তুমি পালাও। পালাবো মানে? কি হয়েছেটা কি? তুমি বা এমন দৌড়াচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? সতীশ দাদাদের কাগজগুলো দিয়ে ফেরার পথে পুলিশ আমাকে ধরে ফেলেছে। পালাবার আর পথ নেই। তুমি পালাও। পালাবো মানে? যদি মরতেই হয় তবে একই সাথে মরবো। একই বুলেটে ঝাঁঝরা হব আমরা। না আমার দিব্যি, তুমি পালাও। এই লড়াই আমার একার। আমি ওই লাল পতাকা জড়িয়েই মরব নয়ন, ওটাই আমার দাফন। তুমি যাও, তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। পালাও নয়ন, পালাও। নয়ন ছলছল অভিমানে চোখে চলে যাচ্ছে। মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছে। নয়ন কি সত্যি পালিয়েছিল? না, নয়ন পালায়নি। একটা বেঞ্চের পেছনে গিয়ে বসেছিল। পুলিশ এসে ঝাঁঝরা করে গেল শতদ্রুকে। লাল পতাকাটা বুকে টেনে নিয়ে মাটিতে লুটিয়ে পড়তে পড়তে শতদ্রু বলে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। রক্তাক্ত ঝাঁঝরা করে পুলিশ চলে গেল। নয়ন বেরিয়ে এলো বেঞ্চ ছেড়ে।
তখনও শতদ্রুর প্রাণ পাখিখানা রয়েছে, মাটিতে লুটিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। নয়ন ওর কোলে তুলে নিল শতদ্রুর মাথা। এই লাল কাপড়টা জড়িয়ে তোমার কোলে মাথা রেখে চলে যাচ্ছে। এত শান্তি, এত শান্তি আর কোথায় পাই বলো তো? তুমি চলে যাচ্ছ, আমার কি হবে? আমি জানি না, আমিও তোমার কোলে মাথা রেখে তবেই মরব। তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম। তোমার বয়স হলে চিনবো কিভাবে? এই যে এই উল্কিটা যে আছে, ঘাড়ের কাছের ক্রুশ চিহ্নটা। আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে। সেই দিন পৃথিবীর পরে আমার সকল প্রাণ তবুও তোমাকে লক্ষ্য করে। চোখ বুঝল শতদ্রু। রক্তিম পলাশের মতো একটা সূর্য অস্ত গেছিল সেই সরস্বতী পুজোয়। এই সৌরভ, বাবা ওঠ, আজ পুজো, তুই কোথায় যাবি বলছিলি? সৌরভ চোখ মেলে তাকালো। স্বপ্ন? এতক্ষণ ধরেও স্বপ্ন দেখল? ওই চোখ জোড়া আজ ওর কাছে স্পষ্ট। কেন সেই চোখ অভিমানী, তাও আজ পরিষ্কার। এই ঠান্ডাটার মধ্যে খাট ছেড়ে এই হাওয়ায় মাটিতে শুলি কেন রে? জানি না, এমনি। ঘরে ঢুকে সৌরভ দেখে জাসমিনের অনেকগুলো ফোন এসেছে। জাসমিনকে রিং ব্যাক করলো সৌরভ। হ্যাঁ, কি হয়েছে? এখনো তো দেরি আছে যাওয়ার। না, তা নয়, দিদুনের শরীরটা বড্ড খারাপ করছে। আমাদের যিনি হাউস ফিজিশিয়ান, উনি আসছেন। তুমি একটু এসো, আই নিড ইউ। কথাটা বলে কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দিল জাসমিন। ওদিকে সৌরভের মন তখন অস্থির। কোথায় ভেবেছিল আজ সকালে জাসমিনকে কাল রাত্রের স্বপ্নগুলো বলবে, কিন্তু কী যে হয়ে গেল। কোনো মতে স্নান করেই বাইক নিয়ে বেরিয়ে পড়ল সৌরভ। আবার একটা সরস্বতী পুজো। জাসমিনদের বাড়ি ঢুকতেই ওকে নিয়ে গেল ঘরে টানতে টানতে। শেষমেশ এলে তবে। সৌরভ ছিটকে গেল। জাসমিনও হতবম্ব। চোখ মেলে তাকালেন বৃদ্ধা। সেই একই রকম, এবারেও গরমখানি একই রয়ে গেল। কি বলেছিলাম না কমরেড শতদ্রু, তোমার কোলে মাথা না রেখে আমি মরছি না। সৌরভ অস্ফুট স্বরে বলল, নয়ন। ছিনলে তবে, আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি যে আমার নাতনির বন্ধু সে আর বুঝবো কি করে? এতক্ষণে খেয়াল করল সৌরভ বৃদ্ধার বয়সের ভারে চামড়া কুঁচকে গেলেও চোখখানি একরকম, মুখের আদলখানাও তাই। দিদা নাতনির সম্পর্ক হওয়ায় জাসমিন আর ইলিয়ানার মুখের এত মিল। ইলিয়ানা? তুমি জানলে কি করে দিদুনের নাম? আর দিদুনি বা তোমায় চিনল কিভাবে? তোমার মুখে নয়নই ভালো, ইলিয়ানা নামটা যে তুমি পছন্দ করতে না। ক্রুশ চিহ্নটা? চুলের ফাঁক দিয়ে দেখা গেল সেই কুরুশ চিহ্ন। সৌরভ, তুমি আমায় বলেছিলে, কিন্তু দিদুনেরই যে। কাল তুমি আমায় রাতে বলেছিলে, মনে আছে জাসমিন? যদি যদি ওই হাওয়া আমায় কিছু মনে করাতে পারে। ওই হাওয়া আমায় মনে করিয়ে দিয়েছে। আমি কিন্তু কথা রাখলাম। এইবার আমি বুঝেছি জাসমিনকে এত ভালোবেসেও কেন ওর মধ্যে আমি সেই ছোঁয়াটা পাইনি। আমি কথা রেখেছি নয়, আমি এসেছি। তুমি এবার ছুটি নাও, চোখ দুখানি বুঝে ফেলো। কমরেডরা কথা রাখতে জানে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে, মুক্তি পাইনি শুধু তোমাকে দেখবো বলে। আবার ধীরে ধীরে বুঝে এলো বৃদ্ধার চোখ। 48 বছর পর আবারও এক সরস্বতী পুজোয় অস্তে গেল পলাশের
আবহময় রক্তিম সূর্য। ভালোবাসা হয়তো এমনই হয়, কিছু কিছু স্পর্শ হয়তো এমনই থাকে যার টানে বারবার ফিরে আসতে হয়। বেহুলাও লক্ষিন্দরের শবদেহ ভেলায় করে প্রাণ ফিরিয়ে এনেছিল, প্রতিবাদ জানিয়েছিল দেবতাদের বিরুদ্ধে। প্রেম বিদ্রোহ বরাবরই একে অপরের পরিপূরক, মুদ্রার এপিঠ আর ওপিঠ। এমিলির ভালোবাসা। প্রেম শব্দটা ভীষণ ছোট হলেও এর গভীরতা কোনো বাধা মানে না। এক হৃদয়ের সাথে আরেকটি হৃদয়ের মিলনে কোনো নথির প্রয়োজন হয় না। জাতি, বর্ণ, দেশ, ভেদাভেদ সব কিছু পেরিয়ে যে কথাটা থেকে যায় তাই প্রেম। ইলিয়ানা জানতো তার প্রেম আর 5টা সাধারণ প্রেম নয়। তার প্রেমিক পুরুষটি এক নায়ক, আগুনের গোলা। তবুও প্রেমের আগ্নেয়গিরির লাভাও গলে নদীতে মেশে। বিদ্রোহ যখন ক্লান্ত হয়ে যায়, প্রেম তখন শান্তির ছায়া এনে দেয়। ভালোবাসা কোনো প্রচার নয়, ভালোবাসা কোনো বিজ্ঞাপনও নয়। ভালোবাসা কিছু সুন্দর মুহূর্ত, ভালোবাসা শ্রদ্ধার, ভালোবাসা অহংকার। জাসমিন প্রাচীন পাথরের মতো একটা কোণায় দাঁড়িয়ে আছে, ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে যাচ্ছে। সৌরভ উঠে এলো ওর কাছে। গত জন্মের সব হিসেব আজ মিটল, এবার আমি মুক্ত, আমার কথা রাখার পালা শেষ। জাসমিন, আমি বড় ক্লান্ত, নিজের অস্তিত্ব খুঁজতে খুঁজতে আমি আজ ফুরিয়ে এসেছি। জীবনানন্দ দাশের একটা কথা আছে, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। ঠিক মানুষও নক্ষত্রের মতোই, এই আছে আবার এই নেই, কিন্তু মানুষের হৃদয়ে প্রেম ঠিকই থাকে। শুধু প্রেম আদান প্রদানের সময় আর ধরন পাল্টে যায়। সময় আসে, সময় যায়, থেকে যায় প্রেম আর প্রতিবাদ। সময়ের বিরুদ্ধে গিয়ে করা প্রেমও একরকমের প্রতিবাদ। প্রেমহীন পৃথিবী বলে কিছুই নেই। প্রেমের খালি রূপ পাল্টায়। যতবার কোনো আকাশের নিচে দাঁড়িয়ে কোনো প্রেমিক প্রেমিকা আত্মসমর্পণ করবে, সেটা প্রেমেরই আত্মসমর্পণ হবে। যে প্রেম গত জন্মে রূপ নিয়েছিল শতদ্রু আর ইলিয়ানা, সেই প্রেমই এই জন্মে নাম নিয়েছে জাসমিন আর সৌরভের। আসলে সারমর্মটা কি জানেন? বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই চাই। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রর কলমে শুধু তোমাকেই চাই। গল্প পাঠে ছিলাম আমি শুভদীপ। জাসমিনের ভূমিকায় ছিল রিয়া, স্নেহার ভূমিকায় ছিল অঙ্কিতা, দিদুনের ভূমিকায় ছিল অরিত্রা, সৌরভের ভূমিকায় প্রিয়াংশু, সৌরভের মায়ের ভূমিকায় প্রিয়া এবং অন্যান্য চরিত্রে অয়ন, দীপ এবং শুভদীপ। গল্পের সাউন্ড, পোস্টার, প্রযোজনা এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রর কলমে শুধু তোমাকেই চাই। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।